নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আমি আপনাদেরকে স্বাগত জানাই। গ্যাসের সিলিন্ডারে আপনারা কি কখনো আলু দিয়ে দেখেছেন? কি হতে পারে? নারকেল তেলের বোতল ফেলে না দিয়ে কিভাবে আপনারা ব্যবহার করবেন? গ্যাস ওভেনে চায়ের ছাঁকনি দেবেন কিসের জন্য? খারাপ হয়ে যাওয়া ঘড়ি কিভাবে খুব সহজেই ঠিক করে নেবেন? স্টিল উলের স্কাবারে আপনারা নেটের ব্যাগ দেবেন কিসের জন্য? ক্রিম শেষ হওয়ার আগে কিভাবে সেটা ব্যবহার করবেন, তেমনই কিছু টিপস আপনাদের কাছে শেয়ার করব। চলুন দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপস। আমি এখানে নিয়েছি একটা স্টিল উলের স্কাবার। এই ধরনের স্কাবার কিন্তু আমরা কম বেশি অনেকেই বাসন মাজার জন্য ব্যবহার করে থাকি। তবে যখন আমরা নতুন এই স্কাবারগুলো নিয়ে আসি দেখবেন অনেকটাই ধারালো থাকে, আর যখন আমরা বাসন মাজতে যাই নতুন স্কাবার দিয়ে তখন অনেক সময় আমাদের হাত কেটে যাওয়ারও সম্ভাবনা থাকে। তাছাড়াও যখনই বেশ কিছুদিন এই স্কাবারগুলো ব্যবহার করে নিই অনেক সময় দেখা যায় খাবারের টুকরোও কিন্তু আটকে যায়, যার কারণে ফাঙ্গাসও ধরে যায়। তো আপনারা কি করবেন, নিয়ে নেবেন এই ধরনের একটা নেটের ব্যাগ। আমরা যখন কোনো সুপার মার্কেট থেকে কোনো কিছু ফল বা অন্যান্য জিনিস কিনে আনি তখন কিন্তু এই ধরনের নেটের ব্যাগ পেয়ে থাকি। তো এইভাবে করে স্কাবারটার মধ্যে আমি নেটের ব্যাগটাকে পরিয়ে দিয়েছি। তারপর এইভাবে আমি মুড়িয়ে নেব। দেখতেই পাচ্ছেন যে কাজটি কিভাবে করছি। এইভাবে আপনারা মোড়াতে থাকবেন, আর নিচের যে দিকটা রয়েছে যদি টাইট করতে চান তাহলে একটু টেনে নেবেন, তাহলেই কিন্তু টাইট হয়ে যাবে। এইভাবে করে পুরো নেটের ব্যাগটাই কিন্তু আমি এই স্কাবারের মধ্যে মুড়িয়ে নিচ্ছি। এতে কি হবে, আমরা যখনই এই স্কাবার দিয়ে বাসন মাজবো দেখবেন যে ধারালো ভাবটা থাকে সেটা কিন্তু ডাইরেক্ট আমাদের হাতের মধ্যে লাগবে না। তাছাড়াও এইভাবে যদি আমরা স্কাবারগুলো ব্যবহার করি বেশ কিছুদিন আমরা ব্যবহার করতে পারবো, খুব তাড়াতাড়ি কিন্তু নষ্ট হবে না, আর খুব সহজেই কিন্তু খাবারের টুকরোগুলো আটকে যাবে না। আর যদি পারেন আপনারা এই নেটের ব্যাগটাকে পরে খুলে কিন্তু ধুয়ে পরিষ্কার করে আবারও এইভাবে করে মুড়িয়ে নিতে পারেন। আশা করছি এই টিপসটা আপনাদের অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছে পরবর্তী টিপসে। একটা নারকেল তেলের খালি বোতল। আমরা অনেকেই এই ধরনের প্লাস্টিকের বোতলে নারকেল তেল এনে রাখি, যখন শেষ হয়ে যায় তখন কিন্তু সকলেই এই ধরনের বোতলগুলো আমরা ফেলে দিই, কোনো কাজে ব্যবহার করি না। তবে নারকেল তেলের খালি বোতল ফেলে না দিয়ে আমরা নানাভাবে ব্যবহার করতে পারি, তেমনই একটা টিপস শেয়ার করব। তো এই সাইড থেকে কিন্তু আমাদের নারকেল তেলের বোতলটাকে কেটে নিতে হবে। আমার একটা বোতল কাটা রয়েছে যার কারণে এটা কিন্তু আমি কাটলাম না। আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমি একটা ছুরি গরম করে কিন্তু এটাকে কেটে নিয়েছি। এবার এই বোতলটা আপনারা কি কাজে ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যাক। তো আমি এখানে নিয়েছি একটা ডবল সাইজের টেপের টুকরো, লম্বা করে কেটে নিয়েছি। সেটাকে আমি এই বোতলের পিছনের সাইডে এভাবে করে লাগিয়ে নিয়েছি। এবার কাগজের মতো যে অংশটা রয়েছে সেটাকে তুলে নিলাম। তো আপনারা চাইলে এটা কিন্তু কিচেনের দেওয়ালের মধ্যে লাগিয়ে দিতে পারেন। তো কিচেনের দেওয়ালে যদি আপনারা এই নারকেল তেলের বোতলটাকে ভালোভাবে আটকে দেন সেক্ষেত্রে আপনারা কিচেনের মধ্যে কিন্তু ছুরি, পিলার, চামচ এই ধরনের জিনিসপত্র রাখতে পারবেন। এই ধরনের জিনিস আমরা দেখবেন যেখান সেখানে রেখে দিই, যখন প্রয়োজন হয় খুঁজে পাই না। তবে আমি এই নারকেল তেলের বোতলটাকে বেসিনের সাইড করে এভাবে আটকে দিচ্ছি। চাইলে টয়লেটের মধ্যেও কিন্তু নারকেল তেলের বোতলটা এইভাবে আটকে দিতে পারেন। কি কাজে ব্যবহার করবেন, দাঁত মাজার জন্য আমরা প্রত্যেকে ব্রাশ, কোলগেটের ব্যবহার করে থাকি। এগুলো রাখার জন্য কোনো না কোনো টুল আমরা ব্যবহার করে থাকি। কোনো টুল ব্যবহার না করে আমরা কিন্তু আমাদের ফেলে দেওয়া নারকেল তেলের বোতলটা দিয়ে এভাবে যদি টুল বানিয়ে নিই তাহলে কিন্তু মন্দ হয় না, আর এটা দেখতেও কিন্তু সুন্দর লাগছে। দেখতেই পাচ্ছেন। আশা করছি আপনাদের এই টিপসটি অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস। আমি এখানে নিয়েছি একটা দেওয়াল ঘড়ি। আমরা কম বেশি অনেকেই কিন্তু এই ধরনের ঘড়ির ব্যবহার করে থাকি। তবে অনেক সময় দেখবেন এই ধরনের দেওয়াল ঘড়িগুলো আমরা খুব বেশি দিন ব্যবহার না করলেও দেখা যায় অনেক সময় চলতে চলতে বন্ধ হয়ে যায়। আমরা অনেক সময় ভেবে থাকি হয়তো ব্যাটারিটা নষ্ট হয়ে গেছে, যার কারণে নতুন ব্যাটারি আমরা লাগাই, আবারও দেখা যায় একই রকমের সমস্যা হতে। তখন আমরা কি করি, ঘড়িটাকেই অনেক সময় বাদ দিয়ে দিই। তবে ঘড়িটাকে বাদ দেওয়ার আগে আপনারা কিন্তু বাড়িতে অন্তত একবার চেষ্টা করতে পারেন যে জায়গার মধ্যে আমরা ব্যাটারিটা লাগিয়ে থাকি, যেটাকে প্লাস মাইনাস বলে থাকি, সেই জায়গার মধ্যে অনেক সময় পাওয়ার চলে যায়, যার কারণে এই সমস্যাটা হয়ে থাকে। আমি এখানে নিয়েছি একটা নেল কাটার, যে জায়গার মধ্যে আমরা আমাদের নখগুলো পলিশ করে থাকি, অমসৃণ জায়গাটা দিয়ে আমরা যদি হালকাভাবে এভাবে ঘষে নিই
তাহলেই দেখবেন যে পাওয়ারটা চলে যায় সেটা কিন্তু চলে আসবে। তবে এই সমস্যাটা দ্বিতীয়বার যাতে আর না হয় সেক্ষেত্রে আপনারা কি করবেন, নিয়ে নেবেন নেল পেন্ট বা নেল পলিশ। তবে নেল পেন্ট নিলেই কিন্তু এখানে ভালো হবে। এইভাবে করে দুটো সাইডেই আমি লাগিয়ে দিচ্ছি, কিছু সেকেন্ড অপেক্ষা করব যাতে একটু শুকিয়ে যায়। তারপর এই ব্যাটারিটা আমি এখানে লাগিয়ে আপনাদের কিন্তু দেখিয়ে দেব যে ঘড়ি আমাদের আগে চলছিল না সেটা কিন্তু আবারও চলতে শুরু করেছে। তো পুরনো ঘড়ি আপনারা বাদ না দিয়ে, ফেলে না দিয়ে কিন্তু আবারও যদি একবার চেষ্টা করেন দেখবেন সেই ঘড়ি কিন্তু চলতে শুরু করবে। তাহলে বন্ধুরা আশা করছি আপনাদের এই টিপসটি অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছে পরবর্তী। আমরা প্রত্যেকেই কিন্তু কম বেশি পরে থাকি, তবে যখন আমরা নতুন শাড়ি পরি একবার পরার পর কেউই কিন্তু সেই শাড়ি ধুয়ে পরিষ্কার করি না। কেন কি, নতুন শাড়ি একবার পরার পরই যদি ধুয়ে দিই সেক্ষেত্রে দেখা যায় শাড়িটা খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। বিশেষ করে যদি ভারী ধরনের শাড়ি পরি তখন তো এই সমস্যাটা আরও দেখা যায়। তখন আমরা অনেকেই কি করি, শাড়িটা পরার পর শাড়িটাকে রোদ্রের মধ্যে বেশ কিছুক্ষণ রেখে দিই যাতে করে শাড়ির মধ্যে যদি বাজে কোনো গন্ধ থাকে সেটা চলে যায়। তো ডাইরেক্ট যদি রোদ্রের মধ্যে রাখি সেক্ষেত্রে দেখা যায় নোংরাও বসে যায়, আবার কালারটাও কিন্তু নষ্ট হয়ে যায়। তবে আপনারা যখনই শাড়ি একবার পরবেন বা সেই শাড়ি যদি ধুয়ে পরিষ্কার না করেন সেক্ষেত্রে কিভাবে রাখবেন। তো আমি এখানে নিয়েছি একটা পুরনো গেঞ্জি। আমাদের অনেকেরই বাড়িতে কিন্তু ছোট হয়ে যাওয়া, কালার চলে যাওয়া, ফেটে যাওয়া গেঞ্জি থাকে যেগুলো হয়তো আমরা কেউই কোনো কাজে ব্যবহার করি না। তবে এই গেঞ্জিগুলো আপনারা কিভাবে ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যাক। এই যে গেঞ্জিটা রয়েছে নিচের সাইডে আমি এইভাবে করে মুড়িয়ে নিয়েছি। তারপর এই যে শাড়িটাকে হ্যাং করে রেখেছিলাম সেই হ্যাঙ্গারটাকে এইভাবে করে গেঞ্জির মধ্যে আমি পরিয়ে দিচ্ছি। তারপর ভালো করে এইভাবে করে আমি ঠিক করে নিচ্ছি। কাজটি আমি কিভাবে করছি সেটা কিন্তু আপনারা একটু ভালোভাবে দেখলেই বুঝতে পারবেন। গেঞ্জিটা যখন ঠিকভাবে শাড়ির সঙ্গে সেট করে নেবেন তারপর যে বোতামগুলো রয়েছে সেগুলো লাগিয়ে নেবেন। এবার যেহেতু গেঞ্জিটা নিচের সাইডটা অনেকটা বড় রয়েছে আমি তার কারণে একটু মুড়িয়ে নিচ্ছি। আপনারা চাইলে ডাইরেক্ট এইভাবে করেও কিন্তু রোদ্রের মধ্যে দিতে পারেন। আমি দরজার পিছনে এইভাবে করে লাগিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এতে কি হবে, আপনাদের শাড়ির কালারও নষ্ট হবে না, শাড়ির মধ্যে কোনো নোংরাও বসবে না, তাছাড়াও খুব ভালোভাবে কিন্তু রৌদ্র পেয়ে যাবে। আর রৌদ্রে দেওয়ার কারণে শাড়ির মধ্যে কিন্তু বাজে গন্ধও আসবে না। আশা করছি আপনাদের এই টিপসটি অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। একটা ক্রিমের প্যাকেট। আমরা কম বেশি নানা ধরনের ক্রিমের ব্যবহার করে থাকি, তবে ক্রিমটা যখন শেষ হয়ে যায় তখন কিন্তু এই প্যাকেটটা সকলেই আমরা ফেলে দিই। তবে এই প্যাকেটের মধ্যে তখনও দেখা যায় বেশ কিছুটা ক্রিম কিন্তু থেকে যায়। আমরা যতই চাপাচাপি করে বের করার চেষ্টা করি না কেন কোনোভাবে বের করতে পারি না, তখন ক্রিমটা নষ্ট হয়ে যায়। তবে আপনারা এই প্যাকেটটা ফেলে না দিয়ে কি করবেন, নিয়ে নেবেন একটা কাঁটা চামচ, ক্রিমের প্যাকেটের মধ্যে এইভাবে করে লাগিয়ে তারপর চাপ দিয়ে এরকম করতে থাকবেন। তবে একদিকটা করলে কিন্তু হবে না, ক্রিমের দুটো সাইডই কিন্তু আমরা এইভাবে চামচের সাহায্যে চাপ দিয়ে এইভাবে টেনে নেব। এতে কি হবে, প্যাকেটের নিচের সাইডে যেটুকু ক্রিম থাকবে সেটা কিন্তু প্যাকেটের যে মুখের সাইডটা রয়েছে সেই দিকে চলে আসবে। আর যে ক্রিম আমরা চাপ দিয়েও বের করতে পারছিলাম না সেটা কিন্তু হালকাভাবে চাপ দিলেই আমরা বের করতে পারবো। আর দেখতেই পাচ্ছেন এই ক্রিম কিন্তু আবারও আপনারা আরও বেশ কিছুদিন ব্যবহার করতে পারবেন, নষ্ট হবে না। আশা করছি আপনাদের এই টিপসটি অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস। এখানে নিয়েছি বেশ কিছুটা শুকনো লঙ্কা। শুকনো লঙ্কা কম বেশি কিন্তু আমাদের অনেকেরই বাড়িতে নিয়ে আসা হয়, তবে অনেকেই এমন আছে যারা দেখবেন মাসের জিনিস একবারে নিয়ে আসে। তবে সেক্ষেত্রে দেখা যায় শুকনো লঙ্কা যদি বেশ কিছুদিন বাড়িতে থেকে যায় দেখা যায় ফাঙ্গাস ধরে যায়, তাছাড়াও অনেক সময় পোকাও ধরে যায়, তখন কিন্তু আমাদের লঙ্কাগুলো নষ্ট হয়ে যায়। যে কোনো জিনিস টাকা দিয়ে কিনে নিয়ে এসে নষ্ট করা কিন্তু উচিত নয়। তো আপনারা যারা মাসের জিনিস একবারে নিয়ে আসেন তারা কিভাবে রাখবেন, নিয়ে নেবেন সামান্য পরিমাণে সরিষার তেল। সরিষার তেলটা লঙ্কার মধ্যে এইভাবে ছড়িয়ে দেবেন, তারপর খুব ভালোভাবে হাতের সাহায্যে এইভাবে লঙ্কার মধ্যে মাখিয়ে নেবেন। অনেকেই আমরা কি করি, বোটাগুলো ছাড়িয়ে রাখি, তবে আপনারা যদি সামান্য পরিমাণে সর্ষের তেল মাখিয়ে রাখেন সেক্ষেত্রে দেখবেন বোটা যদি নাও আপনারা ছাড়ান শুকনো লঙ্কার মধ্যে কিন্তু ফাঙ্গাসও ধরবে না, এমনকি পোকা ধরবে না। কেন কি, সর্ষের তেলের একটা আস্তরণ শুকনো
লঙ্কার মধ্যে হয়ে যাবে। আপনারা চাইলে রৌদ্রের মধ্যে কিছুক্ষণ রাখতে পারেন। যদি রৌদ্র না থাকে সেক্ষেত্রে আপনারা কি করবেন, রুটি করার পর তাওয়াটা অনেকক্ষণ গরম থাকে, তো সেই তাওয়ার মধ্যে কিছু সেকেন্ড রেখে দেবেন, তারপর আপনারা লঙ্কাগুলো তুলে নেবেন। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। এই রান্নাবান্না কম বেশি কিন্তু আমরা অনেকেই করে থাকি। রান্নাবান্না করার পর পুরো গ্যাস ওভেনটাকে প্রত্যেকেই কিন্তু আমরা খুব ভালোভাবে পরিষ্কার করে নিই। তবে গ্যাস ওভেনটাকে পরিষ্কার করে নিলেও অনেক সময় দেখবেন আমরা যখন রান্নাবান্না করি তখন খাবারের টুকরো বা রুটি করার সময় আটার গুঁড়ো বার্নারের মধ্যে চলে যায়, যার কারণে অনেক সময় ঠিকঠাকভাবে জ্বলে না বা কখনো কখনো দেখা যায় হলদে বর্ণের আগুন বেরোতে থাকে। তখন কিন্তু আমাদের অনেকটাই সমস্যার মধ্যে পড়তে হয়। যে বাসনপত্রে রান্না করি কালি পড়ে যায়, তাছাড়াও ঠিকঠাকভাবে না জ্বললে অনেক সময় আমরা কিন্তু দোকানে গ্যাস ওভেনটাকে নিয়ে যাই। তবে আপনারা কি করবেন, দোকানে না গিয়ে বাড়িতে বার্নারগুলোকে প্রথমে খুলে নেবেন, তারপর নিয়ে নেবেন একটা চায়ের ছাঁকনি। এই যে দেখতেই পাচ্ছেন, অবশ্যই কিন্তু গ্যাস ওভেনটাকে ঠান্ডা করার পর এই কাজটি করবেন। নিয়ে নিয়েছি একটা পুরনো মোজা, চায়ের ছাঁকনিটাকে এইভাবে করে মোজার মধ্যে পরিয়ে নিচ্ছি, তারপর খুব ভালোভাবে মোজাটিকে মুড়িয়ে নেব। এবার নিয়ে নিয়েছি সামান্য পরিমাণে জল, জলটাকে আমি এইভাবে এর মধ্যে দিয়ে দিয়েছি। তারপর যেখানে আমরা বার্নারটা লাগাই তার মধ্যে যদি এইভাবে করে চায়ের ছাঁকনাটা দিয়ে আমরা হালকাভাবে ঘষে নিই, তাহলেই দেখবেন যদি কোনো খাবারের টুকরো, আটার গুঁড়ো বা আয়রন জমে থাকে সেটা কিন্তু আপনারা খুব ভালোভাবে পরিষ্কার করে নিতে পারবেন। একইভাবে উল্টো দিকে যে বার্নারটা রয়েছে সেটাকেও আমি পরিষ্কার করে নিচ্ছি। 15 দিন অন্তর যদি একবার করে এইভাবে করে বার্নারের ভেতরটা পরিষ্কার করে নেন, সেক্ষেত্রে দেখবেন বার্নারের কোনো রকমের সমস্যা হবে না, হলদে গ্যাসও বেরোবে না। তাছাড়াও আপনারা কিন্তু গ্যাস ওভেনটাকে ঠিকঠাকভাবে ব্যবহার করতে পারবেন। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস। আমি এখানে নিয়েছি আলু। আলু আমরা কম বেশি প্রত্যেকেই রান্নাবান্না করার ক্ষেত্রে ব্যবহার করে থাকি, তবে আজ কিন্তু রান্নাতে ব্যবহার করব না, অন্য একটা কাজে ব্যবহার করব। তো একটা ছোট সাইজের আলু নিয়েছি, সেটাকে ছুরির সাহায্যে দু টুকরো করে নিয়েছি। এবার ছুরির সাহায্যে এভাবে আমি আলুর মধ্যে দাগ কেটে নিচ্ছি, যাতে করে আলুর রসটা খুব ভালোভাবে বেরিয়ে যায়। দুটো আলুর টুকরোর মধ্যেই কিন্তু এভাবে দাগ কেটে নেব। এই দুটো আলুর টুকরো আপনারা কি কাজে ব্যবহার করবেন সেটাই আপনাদের কাছে শেয়ার করব, চলুন দেখে নেওয়া যাক। তো আমি এখানে নিয়েছি সামান্য পরিমাণে সরিষার তেল, এই আলুর মধ্যে এইভাবে করে লাগিয়ে দিচ্ছি। আরও একটা যে আলুর টুকরো রয়েছে তার মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের বেকিং সোডা, তারপর এইভাবে করে ঘষে নিচ্ছি। আর নিয়ে নিচ্ছি এখানে আমি কোলগেট। আপনারা যে কোনো সাদা ধরনের টুথপেস্ট এখানে নিতে পারেন। সামান্য পরিমাণের কোলগেট দিয়ে আমি আঙুলের সাহায্যে এইভাবে আবারও একটু ঘষে নিয়েছি। এবার আলুর যে দুটো টুকরো রয়েছে সেই আলুর টুকরো দুটো আপনারা কিভাবে ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যাক। গ্যাস সিলিন্ডার আমরা রান্নাবান্না করার জন্য কম বেশি প্রত্যেকেই ব্যবহার করে থাকি, তবে গ্যাসের সিলিন্ডার খালি হোক কি ভর্তি, আমরা একটা জায়গার মধ্যে যদি বেশ কিছুদিন রেখে দিই, দেখবেন মেঝের মধ্যে কিন্তু জং বা মরচের দাগ পড়ে যায়। আর জং বা মরচের দাগ কিন্তু দেখা যায় আমরা খুব সহজেই তুলতে পারি না। তবে আপনারা যখনই গ্যাসের সিলিন্ডার রাখবেন, সেটা খালি হোক কি ভর্তি, কি করবেন, এইভাবে একটা আলুর টুকরো করে নেবেন আর তারপর ওপরে দিয়ে দেবেন সামান্য পরিমাণে সরিষার তেল। এবার এই আলুটা যদি গ্যাসের সিলিন্ডারের নিচে এইভাবে করে ভালো করে একটু ঘষে দেন, তাহলেই দেখবেন সর্ষের তেল আর আলুর রসের কারণে জং বা মরচের দাগ পড়বে না। আপনারা যতদিনই একটা জায়গার মধ্যে গ্যাসের সিলিন্ডার রাখুন না কেন, তবে সিলিন্ডারের নিচেটা কিন্তু পুরোটাই এইভাবে করে আলুর রস আর সর্ষের তেল দিয়ে ঘষে নিতে হবে। আশা করছি এই টিপসটা আপনাদের অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। পরবর্তী টিপসটা হলো আমাদের গ্যাসের সিলিন্ডার নিয়েই। যদি আপনাদের গ্যাসের সিলিন্ডার রাখার কারণে মেঝের মধ্যে জং বা মরচের দাগ পড়ে যায়, সেক্ষেত্রে আপনারা কিভাবে খুব সহজে সেই জং বা মরচের দাগ তুলে নেবেন। অনেকেই আমরা কিন্তু জং বা মরচের দাগ হারপিক দিয়ে পরিষ্কার করে থাকি। হারপিক দিয়ে জং বা মরচের দাগ পরিষ্কার হলেও অনেক সময় দেখা যায় রেগুলার হারপিক ব্যবহার করার কারণে আমাদের মেঝেটা কিন্তু নষ্ট হয়ে যায়। তো আপনারা কি করবেন, আলু কেটে তার মধ্যে সামান্য পরিমাণের বেকিং সোডা আর
কোলগেট দিয়ে এইভাবে করে যদি জং বা মোচের মধ্যে ঘষে নেন, সেক্ষেত্রে দেখবেন খুব সহজেই কিন্তু উঠে যাবে। তো এইভাবে ঘষে নেওয়ার পর আমি 1 মিনিটের মতো রেখে দেব। তারপর আবারও এই আলুটা দিয়ে আমি এইভাবে করে ঘষে নেব। এইভাবে যখনই আপনারা কিছু সেকেন্ড ঘষতে থাকবেন, দেখবেন যে জং বা মোচের দাগটা ছিল সেটা কিন্তু আস্তে আস্তে উঠে যেতে শুরু করবে। আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা যে জংয়ের দাগটা ছিল সেটা কিন্তু এখন সম্পূর্ণ উঠে গেছে। এবার এই যে আলুটা রয়েছে সেটা কিন্তু আমি ফেলে দেব না, এটা রেখে দেব পরে আবার ব্যবহার করার জন্য। তবে একটু ছুরি দিয়ে আপনারা কাট লাগিয়েই কিন্তু আবারও ব্যবহার করতে পারেন। তো এখানে আমি একটা কাপড় জল দিয়ে ভালো করে ভিজিয়ে তারপর নিংড়ে নিয়েছি, সেই কাপড় দিয়ে পুছে নিচ্ছি। তাহলে বন্ধুরা আশা করছি আপনাদের এই টিপসটি অনেক বেশি কাজে আসবে। হারপিক ব্যবহার না করে কিন্তু আপনারা এইভাবে করেও জং বা মোচের দাগ খুব সহজেই তুলে নিতে পারেন। ভালো লাগলে লাইক করবেন। আজকে এখানেই শেষ করছি, আবার চলে আসবো আরও নতুন নতুন টিপসের ভিডিও।